ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের মধ্যেই একের পর এক বোমা ফাটছে। এবার সেটা রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায়, কখনো সন্দেশখালী, কখনো নন্দীগ্রাম, বিভিন্ন জায়গায় রাজনৈতিক মহল তাতে উত্তপ্ত হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টের একের পর এক রায় কিন্তু নাগরিক মহলে তীব্র উন্মাদনা তৈরি করেছে এবং কিছুদিন আগেই প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে, যার জল ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে। এর মধ্যেই কিন্তু আমরা দেখলাম কয়েকদিন আগেই ওবিসি সার্টিফিকেট, প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং তারপর থেকেই তা নিয়ে কিন্তু দীর্ঘ চাপানোতর চলছে, রাজনৈতিক প্রতিক্রিয়া আসছে এবং ভোট চলছে। ভোটের পালা প্রায় সাঙ্গ হওয়ার পথে, কিন্তু এখনও বাকি ভোটের দফা। কার কতটা প্রভাব পড়বে ভোটের ময়দানে, আজকে তা নিয়েই আমাদের ভোট আলাপ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়নী জোয়ারদার এবং তন্নিষ্ঠা ভান্ডারী। তন্নিষ্ঠাদি, প্রথমেই তোমার কাছে যাই, মানে ওবিসি সার্টিফিকেট নিয়ে যাদের আছে তাদের কাছে বিষয়টা অনেকটাই জানা, কিন্তু একটা বড় অংশের, রাজ্যের একটা বড় অংশের লোকের এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস কারা, এই বিষয়টা নিয়ে একটা কৌতূহল থেকে যায়। একটু যদি সহজ করে। মূলত দেখ, আমরা জানি যে চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সময় ওই এসটি, এসসি, ওবিসি এই সংরক্ষণগুলো থাকে। সেখানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যাদের নিয়ে এই মামলাটা হয়েছিল, সেই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে দুটো আবার ভাগ আছে। একটা হচ্ছে ক্যাটাগরি এ, একটা হচ্ছে ক্যাটাগরি বি। আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এটা মানে বাংলা করলে যা দাঁড়ায় যে অনগ্রসর শ্রেণী। তো অনগ্রসর শ্রেণীকে এইখানে মানে এই তালিকাভুক্ত করা হয়, মানে এসটি এবং এসসি ছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণী যারা আছে, অনগ্রসর শ্রেণী আছে তাদেরকে। তো সেখানে এই ক্যাটাগরি এ হচ্ছে যারা অতিরিক্ত অনগ্রসর আর বা অতিরিক্ত পিছিয়ে পড়া আর কি বলতে পারি। আর ক্যাটাগরি বি হচ্ছে অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণী, এবং সেটা ওই সামাজিক এবং অর্থনৈতিক, শিক্ষাগত এরকম কিছু ক্যাটাগরি এবং কিছু মাপকাঠি আছে, যে মাপকাঠির উপর ভিত্তি করে সেই তালিকাগুলো তৈরি করা হয়। আমাদের রাজ্যে যা এখনো পর্যন্ত তালিকা, তাতে 179টি সম্প্রদায় রয়েছে যারা হচ্ছে ওবিসি ক্যাটাগরি ভুক্ত। এর মধ্যে আছে ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি। ক্যাটাগরি এর মধ্যে আছে 81টি জাতি, তার মধ্যে 73টি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। মানে সেই কারণেই কি বারবার এই যে ভোটের ময়দানে বারবার ফিরে আসছে প্রশ্ন উঠছে যে সংখ্যালঘু, যেটা নিয়ে রাজনৈতিকভাবে ভীষণ আলোচনা হচ্ছে। মোদি নিজে এই কথা বলেছেন, মোদি বলছেন, মমতা বলছেন, হ্যাঁ সবাই বলছেন। সেক্ষেত্রে মানে বেশিরভাগটাই ক্যাটাগরি এ বল বা ক্যাটাগরি বি বল, দুটোতেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশিরভাগটা আছে। সেখানে 81টি, ক্যাটাগরি এতে বললাম 81টির মধ্যে 73টি, আর ক্যাটাগরি বিতে 98টির মধ্যে 45টি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এছাড়াও শুধু সবাই মুসলিম সম্প্রদায়ের নয়, তার মধ্যে হিন্দু আছে, তার মধ্যে বৈশ্য আছে, কুর্মি, মালাকার, ময়রা, গোয়ালা, তেলি, এরকম কিছু সম্প্রদায়ের মানুষ আছে যারা এই ওবিসি সম্প্রদায়ের মধ্যে রয়েছে। এই হলো মানে ওবিসির চিত্রটা হলো এরকম, মানে শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে যে খানিকটা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, এই দুটোর উপরে বেশ করে, বিশেষত সামাজিকভাবে পিছিয়ে পড়া। মানে এবার সংরক্ষণের পার্টটা যদি সায়নী, মানে সংরক্ষণটা মানে যেটা বারবার বিভিন্ন আমরা সময় দেখেছি বিভিন্ন রাজ্যেও, যে বিভিন্ন অনগ্রসর শ্রেণীর মানুষদের আন্দোলন করতে দেখেছি যে আমাদের এই সংরক্ষণ দেওয়া হোক, এই নিয়ে গুজরাট বা বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন দেখেছি। আমাদের রাজ্যেও এটা নিয়ে কদিন আগে কুর্মীদেরও একটা বড় আন্দোলন আমরা রাজ্যের বুকে দেখলাম। এই সংরক্ষণের অংশটা কতটা রয়েছে মানে ওবিসিদের ক্ষেত্রে, যেটা মেইনলি আলোচ্য এখন এই মুহূর্তে? মেইনলি যেটা হয়, ধর এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সবথেকে বড় সংরক্ষণের কথা যখনই ওঠে, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে সংরক্ষণ, বা কোথাও পড়তে গেল সেটার সংরক্ষণ, বা বিভিন্ন রকম সরকারি প্রকল্প রয়েছে সেগুলোর সংরক্ষণ। এই সুবিধাগুলো কিছু কিছু ক্যাটাগরি যারা আমাদের সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের ক্ষেত্রে এই সংরক্ষণগুলো রাখা হয়। ওবিসির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে এই অনগ্রসর শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু তাদের জন্য কিন্তু 17% সংরক্ষণ রয়েছে, 17%। মানে এটা কিন্তু একটা বড় অংশ সংরক্ষণ। এই সংরক্ষণটা মানে ধর এই সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যাওয়া মানে ধর যারা চাকরি পেয়েছে, আদালত বলেছে তাদের চাকরি যাবে না, কিন্তু এই সার্টিফিকেট দেখিয়ে এর পরে যারা চাকরি পেতে পারতো, একটা বড় অংশ কিন্তু পিছিয়ে গেল, বা অন্যান্য সুযোগ সুবিধা থেকেও। শুধু তা নয়, ক্যাটাগরি এ যারা, তন্নিষ্ঠা যেমন বলছিল যে ক্যাটাগরি এ আছে, ক্যাটাগরি বি আছে, এই সংরক্ষণের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি এ, ক্যাটাগরি বির আলাদা আলাদা ভাগ আছে। ক্যাটাগরি এর মধ্যে যারা পড়ে তারা 10% সংরক্ষণের সুবিধা পান,
আবার ক্যাটাগরি বিতে যারা পড়েন তারা 7% সংরক্ষণের সুবিধা পান। তবে এই সংরক্ষণটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয় যে কোনো ক্ষেত্রে, একেবারেই নয়। এবং কাজের ক্ষেত্রে বা যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে এই সংরক্ষণের শতাংশটা কিন্তু অনেকটা। এবং তুই যেটা বলছিলিস যে ভোটের ক্ষেত্রে, ভোটের বাংলায় এটা কতটা এফেক্ট ফেলবে, এটা কিন্তু অলরেডি এটা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। 1 তারিখে তোমার যে সমস্ত জায়গাগুলোয় ভোট রয়েছে তার মধ্যে বসিরহাট, জয়নগর, মথুরাপুর জায়গা রয়েছে, সংখ্যালঘু ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। তনিষ্ঠাদি যেটা বলছিল যে ধরো মানে টোটাল 179টা ক্যাটাগরি আমি যদি ভুল না হয়, এবং সেই ক্ষেত্রে তার মধ্যে 118টাই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন জাতি রয়েছে, 61টা হিন্দু। যা নিয়ে তোমার জাতীয় যে ওবিসি কমিশন তার যিনি চেয়ারম্যান তিনিও বিভিন্ন রকম ভাবে বলছেন যে কোথাও গিয়ে একটা এই তালিকা তৈরির সময় একটা গরমিল, এবং মোদী বলছেন একটা তোষণের রাজনীতি করা হয়েছে তৃণমূল জমানায়। এই ভোটের সময় আচমকা কলকাতা হাইকোর্টের এই রায়, ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটা জল গড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে শুনতে পাচ্ছি, কিন্তু এখনো 2 দফার ভোট বাকি, এবং সেই ভোট ময়দানে এই রায়টা সংখ্যালঘু ভোটকে কি মানে তৃণমূলের জন্য খানিকটা বেকায়দায় যাবে, যেটা বিজেপি বারবার তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলে? দেখ, ইতিমধ্যেই তো একাধিক দফা ভোট হয়ে গিয়েছে, বাকি আর যে দফা রয়েছে সেখানে এত তাড়াতাড়ি মানে এত তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু সাধারণত ভোট বাক্সে হয় না। মানে এই অর্ডারটা এলো 2 দিন আগে, কালকে হয়তো আমার ভোট, ধরে নিলাম আমার আগামীকাল ভোট, এটা একেবারে সঙ্গে সঙ্গে ভোট বাক্সে এফেক্ট করে গেল, এত বড় হয়তো হয় না। সাধারণ রাজনৈতিক মহল যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা বলছেন মানে এত তাড়াতাড়ি হয়তো সেই প্রতিক্রিয়াটা হবে না, কিন্তু নিঃসন্দেহে এই যে সার্টিফিকেটগুলো চলে গেল, বা সার্টিফিকেটগুলো এমনও তো অভিযোগ উঠছে যে অনেকে আছেন যারা পাওয়ার যোগ্য, হয়তো তাদের হাতে সার্টিফিকেটটা যায় না। ব্যাপার আছে যেটা মানে কোর্ট বলেছে যে যারা চাকরি পেয়ে গেছে বা যারা যে সুবিধাগুলো পাচ্ছে তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, ফলে তারা কিন্তু এক্ষুনি বুঝতে পারবে না যে অসুবিধাটা কি, একেবারে পরবর্তীকালে দেখাতে পারবে না সার্টিফিকেট। মানে এবং এটাকে নিয়ে কিন্তু বিভিন্ন মজার মিম ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, যে কদিন আগেই কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে প্রায় 26,000 চাকরি বাতিল এবং সুদ সমেত মাইনে ফেরতের একটা ব্যাপার ছিল। অনেকে বলছে আমরা যে বিভিন্ন ওবিসির মাধ্যমে যে স্কলারশিপ গুলো পাচ্ছিলাম সেগুলো যদি সুদ সমেত ফেরত দেওয়ার কথা বলে, মানে তুমি যেটা বলছো যে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে না, কিন্তু যাদের কাছে ওবি সার্টিফিকেট রয়েছে এবং আগামীতে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয়েছে, বিভিন্ন স্কলারশিপের প্রক্রিয়া চালু হয়েছে, সেই ক্ষেত্রটা তো একটা মানে টানাপোড়েনের জায়গা থাকছে। সেখানে একটা টানাপোড়েন হতে পারে, যেটা বলছিস বিশেষত মানে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এইগুলোর ক্ষেত্রে তো ওবিসিটা একটা বড় মানে ওবিসি বা যে কোনো সংরক্ষণ একটা বড় ফ্যাক্টর হয়। সেখানে ওই ওবিসি বা ওই তালিকা ধরে তারা অগ্রাধিকার পায়, সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তবে সেটাও তো মানে তারা তো ভোটার নয় এখন পর্যন্ত, এবং এইটা এখন ওই যে এটা বললাম যে এত তাড়াতাড়ি এফেক্ট হবে না। কিন্তু দেখ, ইতিমধ্যে আরো একটা বিষয় কিন্তু এই সার্টিফিকেটটা বাতিল হওয়ার পর থেকে উঠছে, ঠিক যেমন মানে চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর বলা হয়েছিল যে যোগ্যদেরও চাকরি চলে গেছে, অযোগ্যদেরও চাকরি চলে গেছে, এই ক্ষেত্রেও কিন্তু সেই প্রশ্নটা ইতিমধ্যে উঠছে, এবং এইটাকে কিন্তু বিজেপি অলরেডি হাতিয়ার করে ময়দানে নামছে, বিভিন্ন জেলায় জেলায় তারা করছে। এইটা নিয়ে দীর্ঘদিন থেকে অভিযোগ একটা রয়েছে যে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে একটা ভিতরে একটা অভিযোগ, সেটা জাতীয় কমিশন, ওবিসি কমিশন কিন্তু তারাও এই কথায় বারবারই শিলমোহর দিচ্ছে, চেয়ারম্যানও এই কথা বলেছেন। কিন্তু আমি বলছি ধরো ইমিডিয়েট এফেক্ট হয়তো কোথাও গিয়ে কতটা পড়বে না পড়বে সেটা ভোটের ফলে দেখা যাবে, কিন্তু মমতা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, এবং তিনি কিন্তু বললেন মানে যেদিনই এই ঘোষণা হলো তিনি রায় বললেন বিজেপির রায়। মানুষ খেকো বাঘ দেখেছেন আপনারা সুন্দরবনে, চাকরি খেকো বাঘ দেখেছেন? এই বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, মানুষের কোনো উন্নয়ন ওরা চায় না। ওবিসিতে মাইনরিটি আছে, শিডিউল কাস্টরা আছে, ওবিসিরা আছে, আদিবাসীরা আছে, হিন্দুরা আছে, বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও। মগের মুল্লুক চলছে, এই বিচারকে আমি মানি না, আমরা উচ্চ আদালতে যাব, আমি বিচারকের এই রায়টাকে মানছি না। দেখ, এই বিষয়টা নিয়ে যেটা বলছিলাম যে প্রথম থেকেই যে
বিজেপি কিন্তু বারবার এই নির্দেশটা দেওয়ার পর থেকে বা এর আগেও বিজেপি কিন্তু বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছে যে এই যে সার্টিফিকেট দেওয়া বিভিন্ন ক্ষেত্রে যে এই সংরক্ষণের শংসাপত্র সেই জায়গাতেও কারচুপি হয়েছে। এই অভিযোগ কিন্তু বিজেপির নতুন নয়। ইভেন সম্প্রতি কোচবিহার বা উত্তরবঙ্গের কোনো একটা জেলা থেকে, আমার এই মুহূর্তে জেলাটার নাম মনে পড়ছে না, কিন্তু সেই জায়গা থেকে সেখানকার এক ওবিসি মোর্চার নেতাই বলছেন যে এই নিয়ে তো আমরা আন্দোলন করেছি, গত বছর থেকে আমরা এই বিষয়টা নিয়ে সরব হয়েছি, আমরা বলেছি যে যারা যোগ্য তারা সার্টিফিকেট পাক, কিন্তু এমন হয়েছে যে প্রচুর অযোগ্য তারা এই সার্টিফিকেট মার্কেট থেকে তুলে নিয়েছেন। সেই জায়গা থেকে সেই একটা দুর্নীতির একেবারে, এবং সেইটা কিন্তু এই যে তুই বললি না যে মানে 1 তারিখে ভোট রয়েছে, সেই জায়গায় প্রচুর সংখ্যালঘু ভোট রয়েছে। এখন এটাই দেখার যে বিজেপি কি প্রচারে এই বিষয়টাকে হাতিয়ার করে, সেটাও কিন্তু একটা হাতিয়ার করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মোদী নিজেও এসে কিন্তু বারবার বলছেন যে মানে কোথাও গিয়ে একটা তোষণপন্থী রাজনীতি তৃণমূল করে এসছে, যেটাই একটা সোজাসাপটা থাপ্পড় কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে তৃণমূলের গালে মারবে। এবং মানে মোদী বল বা অমিত শাহ বল সবাই কিন্তু সেই মমতার যে বক্তব্যটা তুমি বললি যে আদালতের রায় মানব না, শুধু মমতা ব্যানার্জি নয়, অভিষেক ব্যানার্জি এই কথা দিয়ে বলছে, মানে তৃণমূল একদম ফুল ফ্লেজে এই বিষয়টাকে বিরোধিতা করছে, কিন্তু এবং আদালতের রায়ের বিরোধিতা করছে। এটা তো একটা বড় বিষয় নিঃসন্দেহে। এবং মানে যেটা অন্যান্য সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে যেতে পারে কোনো রায়, কিন্তু সবসময় তারা বলেন কি যে রায়টা আমরা মাথা পেতে নিলাম, মানে রায়টা তো মাথা পেতে নিতেই হবে, সেটা তো বিচার ব্যবস্থা। কিন্তু এখানে যেন মানে তৃণমূল দাগিয়ে দিচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু শাহ নাড্ডা মানে সবাই একেবারে পূর্ণ মানে বিরোধিতা করছে আর কি। बंगाल में जिस तरह से कोई सर्वे करे बगैर मुसलमानों को ओबीसी बनाने का षड्यंत्र चला, इसके कारण हाईकोर्ट ने रोक लगाई। पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए थे। ये वोट बैंक की राजनीति, ये तुष्टीकरण की राजनीति, ये तुष्टीकरण की सनक हर पार कर रही। বারবার কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এই সংস্থাটির নাম কিন্তু বারবার উঠে এসছে, যেটা জাতীয় ওবিসি কমিশনের যিনি চেয়ারম্যান তিনি বলছেন যে এই যে কোন শ্রেণী কতটা অনগ্রসর, তাদের শিক্ষাগত যোগ্যতা বা অর্থনৈতিক ডিসপ্যারিটি কতটা রয়েছে অন্যান্যদের থেকে, এই সমগ্রটা বিচার করে যে শংসাপত্র দেওয়া হয় তার যে খসড়া তালিকা সেটা তৈরি করে এই ইনস্টিটিউট এবং সেটা রাজ্য সরকারের কাছে পাঠায়, তারপর সেটা চূড়ান্ত অনুমোদন হয়ে সেটা তালিকা তৈরি হয়। এই ইনস্টিটিউট কিন্তু গন্ডগোল করেছে। তার দাবি যে যখন এই তালিকা তৈরি করা হয়েছে, জাতীয় যে ওবিসি কমিশনের চেয়ারম্যান তিনি বলছেন এই তালিকা যখন তৈরি করা হয়েছে সেইখানে কিন্তু অনেক সময়ই দেখা গেছে যে প্রপারলি যে নিয়ম সেটা মেনে করা হয়নি, এরকম একটা বিস্ফোরক অভিযোগ কিন্তু তিনি আমাদের TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিন্তু তিনি এটা বলেছেন। 2011 में 65 जातियों को ओबीसी में जोड़ा गया तो पूरी मुस्लिम थी, और बिना सर्वे के बिना रिपोर्ट के हमारे सामने पेपर रखे थे। तो 118 जातियाँ मुस्लिमों की 179 में से है, 61 जातियाँ हिंदुओं की है। ये सब बातें ठीक नहीं लगती थी। सुप्रीम कोर्ट का एक रूलिंग था इंदिरा साहनी केस में, उसमें लिखा हुआ है कि ओबीसी में किसको लिया जाए, उसकी शैक्षणिक स्थिति क्या है, वो समाज की, उसका सामाजिक स्तर क्या है और बाद में आर्थिक स्तर क्या है, ये सारा अध्ययन करके उसका रिपोर्ट बनाया जाता है, और रिपोर्ट बनाने के बाद में फिर उसको मान्यता मिलती है कि ओबीसी है। আমরা যদি দেখি যে মন্ডল কমিশনের যে রিপোর্ট, যেটাকে নিয়ে বারবার বলা হয় যে যখন 1980 সালে মন্ডল কমিশন যখন এই বিষয়টাকে নিয়ে রিপোর্ট দিয়েছিল এবং সেই সময়ের সংখ্যা এবং সেটা পরবর্তীকালে আরো ক্রমান্বয়ে একটা আমরা দেখলাম যে কিছুটা কমতে থাকলো, একটু ওই পরিসংখ্যানটা যদি একটু বুঝিয়ে দাও। মানে কাদেরকে এই তালিকাভুক্ত করা হবে সেই ক্ষেত্রে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এই যে সংখ্যালঘুদের এই অন্তর্ভুক্ত করা, এই ওবিসি তালিকাভুক্ত করা, এটা কিন্তু একেবারেই বাম আমলের বিষয়। মানে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনই কিন্তু এই বিষয়টা হয়েছে এবং দেশের মধ্যে সিপিএমই প্রথম যারা
মুসলিমদেরকে এটা দিয়েছে। এবার বিতর্কটা কোথায়? বিতর্কটা হচ্ছে এখানেই যে আমাদের দেশের যে সংবিধানে কিন্তু বলা আছে যে কখনো এই সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া যায় না। সেক্ষেত্রে এখন ধর্মটা একটা বড় এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে, ধর্ম এখন এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এজেন্ডাটা হলো কেন? কারণ ওই ধর্মের ভিত্তিতে এটা কোথাও সংরক্ষণের একটা বিষয় আসছে। এবং সিপিএম যে তালিকাটা তৈরি করেছিল সেখানে প্রথম 42টা সম্প্রদায়কে নেওয়া হয়েছিল, তার মধ্যে 41টি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। সেখান থেকেই তো বিতর্কটা সূত্রপাত। মানে তুমি বলছো কোথাও গিয়ে যেভাবে বিজেপি বারবার তৃণমূলকে কাঠগোড়ায় তুলছে, যদি তুলতে হয় কোথাও গিয়ে সিপিএম এরও দোষ রয়েছে, মানে কোট আনকোট দোষ রয়েছে। একদম, হ্যাঁ, তার পিছনে অবশ্যই কিছু সুপারিশ ছিল, সাচার কমিটির রিপোর্ট ছিল যেখানে বলা হয়েছিল যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব সরকারি চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে খুব কম। সেই ক্ষেত্রে একটা সুপারিশ ছিল, সেই সুপারিশের উপর ভিত্তি করে সিপিএম তৈরি করেছে এবং সিপিএমও কিছু নিয়ম মেনে সেই খসড়াটা তৈরি করেছিল, কিন্তু সিপিএম সেটাকে আইন করে পাস করেন। আমাদের তো টিভি9 বাংলায় তো সাক্ষাৎকার দিয়েছিলেন উপেন বিশ্বাস, মানে তিনিও তো এই নিয়ে মনে হয় সিপিএম কেই কাঠগড়ায় তুলেছেন। একদম, মানে উপেন বিশ্বাস হচ্ছে তিনি, মানে বলা যেতে পারে যার হাত ধরে তৃণমূল আমলে এই যে বিলটা পাস হলো, তার অন্যতম কারিগর হচ্ছেন এই উপেন বিশ্বাস। কারণ উপেন বিশ্বাসই তখন এই অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন এবং তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন এটা করার। সামান্য আদালতের আইন মানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানবেন না, সেটা সেটা মমতার ব্যাপার আছে, এটা আমারও কথা না। বুদ্ধভট্টাচার্যকে ধরি যে উনি একেবারে লিখিতভাবে বলেছেন আমি মুসলমানদের রিজার্ভেশন দিচ্ছি, তারপর বলে এতগুলো হয়েছে আরও দিতে হবে, এটা কিন্তু সংবিধান বিরোধী, বাম আমলেই তৈরি হয়ে রয়েছে। বাম আমলে তৈরি হওয়ার আমরা সেখানে আইনটা তৃণমূল আমলে হয়েছে, কিন্তু আমরা সেখানে আরও অ্যাড করেছি, মানে এই না কি উনি যা বলেছেন তার মানে তারা যা বলেছে তা না। আপনার উপরে কি কোনো চাপ ছিল যে কাদেরকে এই তালিকাভুক্ত করতে হবে? মোটেই চাপ ছিল না। আমার কার সাহস আছে? উপেন বিশ্বাসকে সাহস আছে। আমি যখন ওই 5 বছর ধরে যখন ছিলাম, এমনকি আমি আরও 5 বছর আমি SC/ST ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের যখন আমি চেয়ারম্যান, আমার প্রতি কেউ আরও কথা বলবো কি, হ্যাটস অফ টু মমতা ব্যানার্জি। সে কোনো দিনও আমার যেটুকুন মানে যে বৃত্তের মধ্যে আমার কাজ, সেখানে কোনো দিনও হাত গলায় নাই। চলে যাওয়ার পর 5 বছর তারপরে আমি জানি না এই সরকার যদি সরকারের যাওয়া উচিত সুপ্রিম কোর্টে এর এই রায়কে মানে স্টে বা খারিজ করার জন্য যাওয়া উচিত, আমি সেটা মনে করি এবং আমি এই ব্যাপারে আমি তাদের সাথে আছি। মোহাম্মদ সেলিম, আমি দেখছিলাম যে মোহাম্মদ সেলিম বলছেন যে আমাদের রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি, তাই মুসলিমদেরকে আমরা সংরক্ষণ দিয়েছি। এই কথাটা কিন্তু উপেন বিশ্বাসও বলছেন। উপেন বিশ্বাসের বক্তব্য হলো যে আমাদের রাজ্যে যদি SC/ST বাদ দেওয়া যায়, তারপরে কাদেরকে আমরা পিছিয়ে পড়া বলছি? যাদের শিক্ষা দীক্ষা কম, যারা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে, যাদেরকে সমাজে সেই অর্থে একটু প্রান্তিক, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে মুসলিমদের সংখ্যাই বেশি। এবং উপেন বিশ্বাস একটা উদাহরণ দিয়ে বলছেন যে মসজিদ সবার জন্য খোলা থাকে, কিন্তু মুসলিমদের মধ্যেও এই একটা ভাগ আছে আর কি, মানে কারা একটু অনগ্রসর বা কারা একটু ভালো, হ্যাঁ, মানে কারা একটু উন্নয়ন আছে যাদের, হ্যাঁ, সেই হিসেবে একটা ভাগ আছে। সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু এটার মধ্যে দেওয়াই যায়। মানে উপেন বিশ্বাসের বক্তব্য হলো যে এটার মধ্যে কোনো ভুল নেই। উনি তো বুদ্ধদেব ভট্টাচার্যের নাম নিয়েছেন মনে হয়। হ্যাঁ, যেহেতু ওই সিপিএম আমলে যে কথাটা আমি বললাম, যেহেতু সিপিএম আমলে এটা ইনক্লুড করা হয়েছে, তাই ওনার বক্তব্য যে এই দায়টা বুদ্ধদেব ভট্টাচার্যের, এই দায়টা যদি কেউ কারিগর হয় তাহলে সিপিএম কে দিতে হবে। বিজেপি তরজা চলছে সেই সময় কিন্তু উপেন বিশ্বাস টেনে আনলেন বুদ্ধ ভট্টাচার্যকে। মানে রাজনৈতিক তরজা তো চলতেই থাকবে, মানে সুপ্রিম কোর্টে, হাইকোর্টের পর এবার জল সুপ্রিম কোর্টে গেলে সেইটা দিনের শেষে কোন দিকে গড়ায় সেদিকেও আমাদের নজর থাকবে। 1 তারিখে ভোটও রয়েছে, তাতে এর ইমিডিয়েট এফেক্ট কতটা পড়ছে, তার ভোটের রেজাল্টে তার প্রভাব কতটা থাকছে, সেটার দিকেও আমাদের নজর থাকবে। তবে আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদের আমাদের ভোট আলাপ কেমন লাগছে অবশ্যই জানান, এবং যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকে এবং যদি চান যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি, অবশ্যই সেটা সাজেশন আমাদের কমেন্ট বক্সে দিন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।